আমাদের সত্য উন্মোচন করতে হবে, এই বিষয়গুলো নিয়েও সত্য উন্মোচন করা, যে হয়রানি যে একটা দৈনন্দিন এবং স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল সবার জন্য, এবং ইন এ সেন্স সবাই এটার মধ্যে আমরা সবাই যারা শিকার হয়েছেন তারা না, কিন্তু অন্য সবাই কোনো না কোনোভাবে এটার সাথে সম্পৃক্ত ছিলেন। আমি হয়রানির শিকার হলেও এবং হওয়ার কারণেও আরেকজন যখন হয়রানির শিকার হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে এগিয়ে গেছি, অনেক ক্ষেত্রে এগিয়ে যায়নি, নিশ্চুপ থেকেছি, এটা স্বীকার করতেই হবে আমাদের, এবং এটাও সত্য উন্মোচনের একটা পার্ট। বাক স্বাধীনতা নিয়ে আমরা অনেক কথা বলেছি গত 5 মাস ধরে, যে হ্যাঁ এখন আমরা কথা বলতে পারছি, কিন্তু কিভাবে কথাগুলো বন্ধ করে দেওয়া হলো? সব তো ডিজিএফআই বা এনএসআই দিয়ে করা হয়নি, তাই না? অন্যরা করেছেন, মালিক পক্ষ করেছেন, আপনার বস যে সে করেছে, আপনার শিক্ষক হয়তো করেছে, আপনার আত্মীয় স্বজনও করেছে, কতজন আছেন এখানে হাত উঠিয়ে দেখাতে পারেন আমাদেরকে? আপনারা কখন অন্যকে বলেছেন যে এটা এখন না বলাই ভালো, দরকার নেই, অন্য সময় আলাপ করি, বা আপনাদের এই কথাগুলো শুনতে হয়েছে? সেগুলো সবই নর্মাল অবস্থা ছিল, আর আমরা এটা থেকে পুরোপুরি বেরিয়ে আসিনি, জ্যোতির্ময় ইঙ্গিত দিয়েছে, তাই না? এখনও আমরা একটা পরিস্থিতি অনেক কিছু বলতে পারছি, কিন্তু আমাদের সমাজে অনেকে আছে যারা অনেক কিছু এখন বলতে পারছে না, কারণ আমরা একটা বিভক্ত সমাজ, এটাও আমাদের স্বীকার করতে হবে। এবং এখনও আমরা এখানেও যারা বসে আছি, আমরাও যদি কিছু কিছু কথা বলি, কালকে মেবি শফিক ভাইয়ের নামে আসবে না, কিন্তু অন্য সবার নামে আসতে পারে যে ফ্যাসিবাদের দোষর আমরা হয়ে গেছি। ইটস কোয়াইট পসিবল, অ্যান্ড ইটস নট জাস্ট পসিবল, ইটস অলসো হ্যাপেনিং। সো এই পরিস্থিতির মধ্যে আসলে এরকম একটা কমিশন খুবই বেশি প্রয়োজন। আর আরেকটু জাস্ট নর্মাল হয়রানির কথা আরেকটু বলতে চাই, জাস্ট আমরা যাতে বুঝি যে আমরা কী চাইছি, মানে কী ধরনের সত্য এখানে উন্মোচন হবে। এক্সট্রিম কেসেস, অ্যাজ আই সেড, গণহত্যা, গুমের ঘটনা অবশ্যই এখানে আসবে, এগুলো একটা কেন্দ্র হয়তো বা, কিন্তু বাকি সব ঘটনাগুলো নিয়ে আসতে হবে। কারা কারা শিকার হয়েছেন? অবশ্যই রাজনৈতিক ব্যক্তিত্ব যারা এবং রাজনীতি করেন যারা, আন্দোলন করেছেন বিভিন্ন দলের সদস্য যারা, কিন্তু তার বাইরে অনেকে কিন্তু বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন গত 15 বছর ধরে। অ্যাগেন জ্যোতির্ময় বললেন, রামুর ঘটনার উদাহরণ দিয়েছেন, উনি গোবিন্দগঞ্জে যা হয়েছেন সেটা নিয়েও কোর্টে লড়াই করেছেন। অন্যান্য অনেক ঘটনা হয়েছে, পার্বত্য চট্টগ্রামে নানান ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে 15 বছর ধরে, তারও আগে। এগুলোর কিন্তু কোনো সুরাহত হয়নি, কোনো ধরনের বিচারও সেভাবে হয়নি। উচ্ছেদ অভিযান চালানো হয়েছে অনেকের উপরে, আহমদিয়াদের উপর আক্রমণ হয়েছে। এই বছর আক্রমণ হলো 5ই অগস্টের পরে, কিন্তু আক্রমণের একটা বড় কারণ ছিল যে গত বছরে তাদের যখন জলসা হচ্ছিল তখন তাদের উপরে ওখানে হামলা চলেছে, এবং এই হামলার বিচার তারা চেয়েছিল। বিচারটা একটা বছরের মধ্যেও বেশি অগ্রসর হয়নি, চার্জশিট পর্যন্ত আসে নাই, এবং ওই বিচারটা কেন চলছে, কেন চেষ্টা করা হয়েছে বিচার চাও, সেটার জন্য তাদের উপর 5ই অগস্টের 5ই অগস্ট থেকে 8ই অগস্টের যে সময়টা ছিল, যখন রাস্তায় কোনো পুলিশ, কোনো আইন শৃঙ্খলা বাহিনী, কেউ কাউকে পাওয়া যায়নি, ওই সময় তাদের উপর আবারও হামলা হলো। তো এই ঘটনাগুলো তো আমাদের জানতে হবে কেন এগুলো হতে দেওয়া হয়েছে, এবং এখানে কারা কারা সরাসরি সভায় সম্পৃক্ত, এবং কাদেরকে এইসব কাজ করতে দেওয়া হয়েছে, কাদেরকে কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়নি। এখন আজকের আলোচনাটা কেন একটা নতুন ধরনের আলোচনা? আমরা স্বাভাবিকভাবে সবাই বলি বিচার চাই, আন্দোলনের মধ্যেও মিছিলের মধ্যেও সবাই বলেছিল বিচার করতে হবে, বিচার চাইতে হবে, কিন্তু বিচার পাওয়া সহজ, চাওয়া সহজ, বিচার পাওয়া খুব একটা সহজ না। এখানে আমাদের অনেক আইনজীবী বন্ধুরা আছেন, তারা জানেন যে বিচার পাওয়া কত কষ্টকর একটা ব্যাপার। একটা তুচ্ছ বিষয় নিয়েও বিচার চাইতে গেলে আমাদের এখানে বছরের পর বছর ঘুরপাক খেতে হয়। তো আমরা তো তুচ্ছ বিচারের জন্য তো যাচ্ছি না, অনেক বড় বড় ঘটনার বিচারের জন্য যাচ্ছি। এগুলো কতদূর সম্ভব আমাদের বিচার ব্যবস্থার মধ্যে করা? একটা তো হলো সময়ের ব্যাপার, অবশ্যই আমরা কতদিন ধৈর্য রাখবেন বিচার দেখার জন্যে, সেটা আমরা বলতে পারছি না। আর বিচারটা আসলে ন্যায় বিচার ভাবতে হবে, তাই না? আমরা অন্যায় বিচার নিশ্চয়ই এতদিন পরে চাইছি না। সো বিচার চাওয়া যেমন খুব কষ্টকর, বা বিচার পাওয়া যেমন কষ্টকর, ন্যায় বিচার পাওয়া আরও 1000 গুণ বেশি কষ্টকর। এবং খুব একটা ইতিহাস নেই বাংলাদেশে যে আমরা এই ধরনের ঘটনার পরে ন্যায় বিচার পেয়েছি। সো আর আমরা কোথায় ন্যায় বিচার চাইব? আইসিটি নিয়ে তসনিম কথা বলে গেলেন, আইসিটির বাইরেও সাধারণ আদালতে, ফৌজদারি আদালতে তো মামলা হয়তো করা লাগবে। তো সেখানে আমাদের কত, আই থিঙ্ক 2000 বা 2200 এরকম মামলা বোধহয় করা হয়েছে জুলাই অগস্টের ঘটনাগুলো নিয়ে। অনেকগুলো যেভাবে সাকিব বর্ণনা দিলেন, অনেকগুলো এমনভাবে দাঁড় করানো হয়েছে যেগুলো দিয়ে আসলে বিচার পাওয়া সম্ভব না। এবং
নতুন করে অবিচার করা হচ্ছে, অনেকে ওখানে ঢুকানো হচ্ছে মামলা বাণিজ্য করে, যে কারণে যাদের আসলে বিচার পাওয়ার কথা তারা বিচার শেষ পর্যন্ত পাবেন না। সো এই আমরা কি থামবো? বলে যাবো? ওকে, তাড়াতাড়ি বলে যাই, ওকে। সো একটা কথা, যে আমাদের কোর্টগুলো আসলে আদৌ ফিট ফর পারপাস কিনা, এগুলোর মাধ্যমে আমরা বিচার পাবো কিনা, এটা নিয়ে যেহেতু আমাদের ভাবতে হচ্ছে। আর এই যে 2200 যে মামলা সাধারণ আদালতে যাবে, সেগুলো যদি যায়, পাশাপাশি আইসিটিতে একই বিষয় নিয়ে যদি মামলা হয়, তখন কি হবে? আমাদের সংবিধানের 35 ধারা ডাবল জেপটি, মানে একই ঘটনার জন্য দুইটা বিচার আপনি করতে পারবেন না দুই জায়গায়, সেটার কি হবে? এই বিষয়গুলো আমাদের ভাবা দরকার। আর আরেকটা বিষয় যদি আমরা ভাবি, আই থিঙ্ক আমরা যে উপস্থাপনা শুনলাম তার মধ্যে একটা কথা ছিল যে এরকম ট্রুথ রেকনসিলিয়েশন বা ট্রুথ কী বলে, সত্য ন্যায় ও সম্প্রীতির যদি একটা প্রচেষ্টা নেওয়া হয়, এটা কোথায় কিভাবে নেওয়া হতে পারে, সেটা করার সময় ওই দেশের সংস্কৃতি বা সামাজিক প্রেক্ষাপট নিয়েও ভাবতে হবে। সো আমাদের সামাজিক প্রেক্ষাপট আমরা জানি যে একদিকে বিচার, এই ব্রিটিশ আমলের যে দেওয়া যে ব্রিটিশ যে আদালত ইত্যাদি আইন ইত্যাদি আমাদের আছে, আইপিসি বলেন, সিআরপিসি বলেন, সব কিছু। অন্যদিকে আমাদের সালিশ প্রথা, অবশ্যই খুন বা গণহত্যার জন্য সালিশ চলবে না, তাই না? সেটা আমরা জানি, এই ধরনের গুরুতর অপরাধের জন্য সালিশ করা যায় না। অ্যাট দ্য সেম টাইম আমাদের সামাজিক প্রেক্ষাপটে অনেক কিছুর জন্য সালিশ করা হয়, ইভেন গুরুতর অপরাধের জন্য সালিশ করা হয়। তো সেটা যখন আমাদের বাস্তবতা, আমরা সেটা কতদূর আমলে নিব? সব ধরনের অপরাধ, এই যে আমি শুরু করলাম সামাজিক যে হয়রানি থেকে গণহত্যা পর্যন্ত, সবগুলো কি আমরা কোর্টের কাছে নিয়ে আসবো, না সবগুলো কি সালিশের কাছে নিয়ে যাব? কোনোটাই না, তাই না? মাঝপথ একটা বের করতে হবে আমাদের, কোনটা যাবে আদালতে, কোনটাতে আসলে সালিশ না হয়েও এক ধরনের সেটেলমেন্ট প্রসেসের মধ্যে যেতে হবে, এবং সেটার জন্য হয়তোবা এই ট্রুথ প্রসেসটা আমাদের দেখতে হবে। একটা বিষয় নিয়ে আজকে আমরা খুব বেশি কথা বলিনি, জাস্ট এই ট্রুথ প্রসেস নিয়ে একটু শেষ করতে চাই। কেন অন্যরা এটা নিয়েও কথা বলেছেন যে অনেক ধরনের ঘটনা ঘটেছে ইন টার্মস অফ হয়রানি এবং গণহত্যা, গুম, গণগ্রেফতার, আটক, নির্যাতন, এগুলো সম্ভব করা, এবং সেটা হচ্ছে মিথ্যা এবং অপপ্রচার এবং ক্যালকুলেটেড অর্গানাইজড প্রপাগ্যান্ডা অ্যান্ড ডিসইনফরমেশন। এখন আমরা একটা প্রক্রিয়া দেখছি যে ডিসইনফরমেশন যারা চালিয়েছেন বা এরকম ডিলিবারেট ইনসাইটমেন্ট, ইভেন যদি ডিসইনফরমেশনের চেয়ে বেশি যদি বলি যে উস্কানো, কোনো একটা অপরাধ উস্কানো, তাদেরকে এখন হত্যাকারী হিসেবে সাজানো হচ্ছে। বেশ কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে যেমন হত্যা মামলা হয়েছে। এখন বিচারাধীন মামলা, আমি এটা নিয়ে মন্তব্য করছি না, কিন্তু আই থিঙ্ক একটা প্রশ্ন নিজেদের কাছে আমাদের রাখতে হবে যে আমরা সবাইকে যদি হত্যাকারী বানিয়ে দিই, এটা মানে সঠিক প্রক্রিয়া কি না, এবং তারা আসলে যে অপরাধ করছে সেটার জন্য আমরা মোটামুটি তাদেরকে ক্ষমা করে দিচ্ছি, আমরা স্বীকার করছি না যে সেটা এক ধরনের অপরাধ ছিল। নৈতিক অপরাধ না আইনগত অপরাধ, সেটা একটা ডিবেটের বিষয়, বাট উই হ্যাভ টু স্ট্যান্ড আপ অ্যান্ড সে যে ওই ধরনের মিথ্যাচার আমরা গ্রহণ করব না সামাজিকভাবে, রাইট? দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট টু সে। এই মুহূর্তেও যদি দেখি জানুয়ারি 2025 যে এই ধরনের মিথ্যাচার কেউ করে যাচ্ছে সাংবাদিক হিসেবে, তোষামোদি করে যাচ্ছে, উইচ নিঃসন্দেহে করা হচ্ছে, দেন উই শুড কল দ্যাট আউট রাইট নাও, তাই না? এটা শুধু অতীতের দিকে তাকালে হবে না, এখন আমরা সবাই সাধু বানিয়ে হয়ে গেছি, আর কোনো সমস্যা হচ্ছে না। আর টেস্ট উইল বি আমরা এখন কি বলছি, দ্য টেস্ট উইল বি এখন কি বলছি, আগে কি বলেছিলাম, বা আগে যা ঘটে গেছে সেটা নিয়ে আমরা এখন কি বলতে রাজি আছি। ডু উই অ্যাডমিট যে এইসব ঘটনা ঘটেছে, আমাদের কার কার কী ভূমিকা ছিল, অ্যান্ড ডু উই অ্যাডমিট যে এখনও অনেক কিছু অন্যায় হচ্ছে। ইটস নট পসিবল বাংলাদেশকে এক রাতে বা 6 মাসে ঠিক করা, তাই না? আই ডোন্ট থিঙ্ক আমরা সবাই এখন সরকারে বসে গেলে আমরাও পারতাম না। আমি এখানে বসে বসে খালি শফিক ভাইকে দায়িত্ব দিব না যে ওনার সব অপরাধ উনি করে যাচ্ছেন, উই আর অল রেসপন্সিবল ফর দিস, বাট এটা ঠিক করার জন্য আমাদের সবার তো একটা ভূমিকা এখানে রাখতে হবে, টু অ্যাডমিট যে এখনও কিছু ঠিক না। আমরা যে আদালতে প্র্যাকটিস করি, উই হ্যাভ লটস অফ প্রবলেমস আমাদের আদালত নিয়ে, কোর্ট অবমাননা এখনও আমাদের মাথার উপর ঝুলছে, বাট অ্যাট দ্য মিনিট উই ফিল কনফিডেন্ট যে কাল পরশু হয়তো কোর্ট অবমাননার জন্য কাউকে দায়ী করা হবে না। বাট আমাদের কোর্টে যে প্রবলেম হয়, আমরা জামিন পাই না, মামলা ঝুলে থাকে, জামিন দিতে চায় না কোনো কোর্ট, মানে নর্মাল বেসিক রাইটস যেগুলোর জন্য এতজন আন্দোলন করে এসছে এতদিন ধরে, সেগুলো এখন পর্যন্ত কোর্টে আমরা পাচ্ছি না। দ্যাট ইজ আ প্রবলেম, অ্যান্ড দিস ট্রুথ প্রসেস অলসো উইল নিড টু টক অ্যাবাউট দ্যাট। এটা খুবই জরুরি। লাস্ট পয়েন্টে আসতে চাই, যেটা নিয়ে আমরা আজকে খুব বেশি কথা বলিনি, আই থিঙ্ক দ্যাটস আ পার্ট অফ দিস প্রসেস, এবং আমি লেখাগুলোতে দেখলাম এটা চলে এসছে, সেটা হলো রেপারেশন। এটা ঠিক ক্ষতিপূরণে আই থিঙ্ক ইটস নট এক্স্যাক্টলি দ্য রাইট ট্রান্সলেশন।
বাট ওই আইডিয়াটা হচ্ছে যে মানে আমরা অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতার কথা যখন বলছি তখন আমরা দোষী ব্যক্তিকে কেন্দ্র করেই বলছি যে তাকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। কিন্তু শুরুতে যে কথা বলছিলেন অনেকেই যে ভুক্তভোগীকে কেন্দ্র করে যদি আমরা একটা প্রক্রিয়ার মধ্যে যেতে চাই তাহলে ভুক্তভোগীর জন্য যেটা দরকার রেপারেশন, মানে তাকে মেরামত করা, তার জীবনকে মেরামত করা, ঠিক হওয়া, এগিয়ে যাওয়া, তার জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া, এই ব্যবস্থাগুলো কিভাবে হবে। ইন্টারেস্টিংলি আমাদের ইতিহাস কিন্তু মানে বাংলাদেশের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই আপনারা দেখবেন যে ৭১-এর গণহত্যা, ৭১-এর জেনোসাইডের পরে যে পরিস্থিতি দাঁড়িয়েছিল বাংলাদেশে তখনও বিচার পাইতে বা জবাবদিহিতার ব্যবস্থা করতে অনেক বছর লেগেছে। যেটা হয়েছে সেটা ঠিক হয়েছে বেঠিক হয়েছে সেটা নিয়ে উই হ্যাভ লট অফ ডিসকাশন, আইসিটি কী করেছে। বাট দ্য পয়েন্ট ইজ ওই ট্রায়াল প্রসেসটা শুরু হতে প্রায় ৫০ বছর ৪০ বছর চলে গেল। বাট যেটা শুরু হয়েছিল একদম ৭২-এর পর ৭২ থেকেই রেপারেশনের প্রসেসটা কিন্তু শুরু হয়েছিল। বীরাঙ্গনাদের জন্য যে পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হয়েছে, দি এন্টায়ার আইডিয়া অফ দ্যাট ওয়াজ রেপারেশন, ভিকটিমের দিকে তাকানো, ভিকটিমের কী প্রয়োজন তাকে আবার পুনর্বাসন করার জন্য সেটা করা। এবারও আমরা দেখেছি যে এই সরকারের আমলে ফার্স্ট যে বড় ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবং খুবই প্রশংসনীয় উদ্যোগ, জুলাই স্মৃতি ফাউন্ডেশন যে তৈরি করা হয়েছে ফর দ্য ভিকটিমস, যারা গণহত্যার শিকার হয়েছেন সেই পরিবারদের জন্য এবং যারা আহত হয়েছেন, গুরুতর আহত, যে কোনোভাবে আহত হয়েছেন আন্দোলনের সময় তাদের জন্য। এখন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রমে নানা ধরনের জটিলতা দেখা যাচ্ছে। ভিকটিমরাও মনে করছেন তারা সঠিকভাবে আসলে সহযোগিতা পাচ্ছেন না। এখানে অনেক কিছু জরুরি কাজ এখনও সামনে আছে, অনেক কিছু করার আছে। আই থিঙ্ক নাগরিক সমাজে যারা আছেন তারাও চেষ্টা করছেন জুলাই ফাউন্ডেশনকে সহযোগিতা করতে এবং অবশ্যই আমরা আশা করছি সেই ধরনের একটি সমন্বয় যদি সাধন করা যায় সেখানে সেই সহযোগিতাগুলো করা যাবে। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং আমার মনে হচ্ছে যে আমরা যখন পুরো জাস্টিস প্রসেস নিয়ে ভাবছি, একদিকে জবাবদিহিতা, একদিকে এই সত্য এবং ন্যায় উদ্ঘাটন করা এবং সম্প্রীতি স্থাপন করা, আর পাশাপাশি ক্ষতিপূরণ বা রেপারেশনের ব্যবস্থা। লাস্ট কথাটা বলে একটু শেষ করতে চাই। আমাদের সামনে একটা সম্ভাবনা আছে। কিছুদিনের মধ্যে আমরা আশা করছি ওই যে জাতিসংঘ থেকে যে তদন্ত করা হয়েছিল জুলাই অগস্টের ঘটনা নিয়ে, তাদের প্রতিবেদন আশা করি আমাদের কাছে চলে আসবে, মনে হয় আগামী মাসে, সম্ভবত ফেব্রুয়ারি মাসের মধ্যে পাওয়ার কথা। এখন ওই রিপোর্টে আসবে আই থিঙ্ক কারো মনে আছে 15ই অগস্ট বা 16ই অগস্ট এরকম সময়সীমা পর্যন্ত তারা দেখছে ঘটনা। 15 জুলাই থেকে ফার্স্ট জুলাই থেকে 15ই অগস্ট। তো আমরা ওই 6 সপ্তাহের ঘটনা কী হয়েছিল সেটা আমরা পাবো। অর্থাৎ শেখ হাসিনার শাসন আমল, ওই মাঝখানের 4টা দিন এবং এই সরকারের শাসন আমলেরও কয়েকটা দিন। সো এখানে অনেক দিকে অনেক ধরনের সমালোচনা, প্রতিক্রিয়া, অনেক কিছু পাওয়া যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে এটা যেহেতু জাতিসংঘ থেকে আসছে, আই থিঙ্ক এখন পর্যন্ত আমরা যে পরিস্থিতি দেখছি যে একটা বিশাল গোষ্ঠী দেশের ভেতরে বাইরে বিশেষ করে অনলাইনে সারাক্ষণ একটা অস্বীকারের মধ্যে যে আছে, যে কোনো কিছু ঘটেনি, সবাই নিজেদেরকে খুন করেছে, একটা বিশাল ষড়যন্ত্র ছিল। তারা আশা করছি 2 মুহূর্তের জন্য, 2 সেকেন্ডের জন্য যদি চুপ হয়ে অন্তত স্বীকার করে, আই থিঙ্ক তসনিম ভাবছে হবে না তারপরে, বাট ওরা কিভাবে বলবে যে জাতিসংঘের এটাও একটা ষড়যন্ত্র, এটাও কিনে ফেলা হয়েছে, অত সহজ তো না। ডক্টর ইউনুস করিয়েছে, এটা হয়তো বলার চেষ্টা করবে, ঠিক আছে বলুক, দেখা যাক। কিন্তু আই থিঙ্ক যেহেতু জাতিসংঘ থেকে আসছে, এটা অত সহজে প্রত্যাখ্যান করা সম্ভব না এবং এটা আমাদের জন্য একটা সুযোগ তৈরি করে দেবে। বিকজ আই থিঙ্ক এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের নিজেদের একটা বোঝা যে ৭১-এর পরে, ইভেন বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরে, সেই গণহত্যার পরে কিন্তু ইন্টারন্যাশনাল কোনো ইউএনের, জাতিসংঘের কোনো রিপোর্ট কখনো বাংলাদেশের এরকম মানবাধিকার লঙ্ঘনের ঘটনার ক্ষেত্রে হয়নি। দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম ইন আওয়ার এন্টায়ার হিস্ট্রি এরকম একটা রিপোর্ট আমরা পাচ্ছি। সো আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত, যে বাকি পৃথিবী বোঝার একটা সুযোগ পাবে বাংলাদেশে কি হয়েছিল এবং আমরাও একটা সুযোগ পাবো যে এই কথাটা কেউ বলতে পারবে না যে শামা এই কথাটা বলেছে বিকজ তার বাবা বিএনপি করে, অথবা তসনিম এই কথা বলছে বিকজ তসনিম এনিওয়ে আওয়ামী লীগ সরকারের